বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা টেক্সটাইলের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিসাইজিং, অর্থাৎ সাইজিংয়ের উল্টা। একটা আছে সাইজিং আর আরেকটা আছে ডিসাইজিং। সাইজিংটা কি? আমাদের ফেব্রিকের উইভিং এফিসিয়েন্সির জন্য, অর্থাৎ আমাদের যে সুতা আছে, সুতা থেকে ফেব্রিকে কনভার্ট করার যে প্রসেস, যে উইভিং আছে, এই সময়ে সুতাগুলো যেন ছিঁড়ে না যায়, এক্সট্রা স্ট্রেংথ দেওয়ার জন্য আমরা সাইজ ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করে থাকি। এই ম্যাটেরিয়ালটা পরবর্তীতে রিমুভ করতে হয়। এই রিমুভ করার যে প্রসেস, এইটা নিয়েই আজকে আমরা ডিটেলস আলোচনা করব, যেটাকে ডিসাইজিং বলে। তাহলে আমরা শুরু করি। আমরা যে বিষয়গুলো নিয়ে জানব সেটা হচ্ছে ডিসাইজিংয়ের ডেফিনিশন, অর্থাৎ ডিসাইজিং কাকে বলে, অবজেক্টস অফ ডিসাইজিং, অর্থাৎ ডিসাইজিংয়ের ফলে ফেব্রিকের মধ্যে কি কি পরিবর্তন হয়, আমরা কি জন্য ডিসাইজিং করব আসলে। তারপর কি মেথডস অ্যান্ড টাইপস অফ ডিসাইজিং, অর্থাৎ এই ডিসাইজিং প্রক্রিয়াটা যে করব এর কি কি টাইপ আছে আর কি কি মেথড অ্যাপ্লাই হয়ে থাকে। তারপরে কি ডিটেলস অফ দ্য ডিসাইজিং প্রসেস অ্যান্ড দেয়ার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ আমরা এই যে টাইপগুলো দেখব সেগুলোর একটু ডিটেলস জানার চেষ্টা করব এবং তার অ্যাডভান্টেজগুলো কী কী আর ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী ওই প্রসেসগুলোর মধ্যে। তারপরে কি টেস্ট অফ ডিসাইজিং ফর আইডেন্টিফিকেশন, অর্থাৎ আমার ফেব্রিকের ডিসাইজিং হয়েছে কি না এইটা আমি কীভাবে বুঝব। লাস্টে কি প্রসেস ডিপেন্ডেন্সি, অর্থাৎ এই যে ডিসাইজিং যে প্রসেসটা আছে এই প্রসেসটা কি কি বিষয়ের উপরে নির্ভর করে, এই জিনিসটা সম্পর্কে আমরা জানব। তো শুরুতেই ডেফিনিশনে আসি যে ডিসাইজিং কাকে বলে। এর ডেফিনিশন খুব সহজ, রিমুভাল অফ সাইজিং ম্যাটেরিয়াল ফ্রম ফেব্রিক, অর্থাৎ সাইজ ম্যাটেরিয়াল যেগুলো আমরা অ্যাপ্লাই করছিলাম সেটা ফেব্রিক থেকে রিমুভ করব, হুইচ ওয়ার ইম্পার্টেড অর অ্যাপ্লাইড। এই যে রিমুভাল অফ সাইজিং ম্যাটেরিয়াল ফ্রম ফেব্রিক হুইচ ওয়ার ইম্পার্টেড অর অ্যাপ্লাইড ফর উইভিং এফিসিয়েন্সি। উইভিং এফিসিয়েন্সি বৃদ্ধির করার জন্য আমরা যে সাইজ ম্যাটেরিয়ালগুলো অ্যাপ্লাই করছিলাম সেটা রিমুভাল করার যে প্রসেস সেটাই আমাদের হচ্ছে ডিসাইজিং। খুব সহজ বিষয়, রিমুভাল অফ সাইজিং ম্যাটেরিয়াল ফ্রম ফেব্রিক হুইচ ওয়ার ইম্পার্টেড অর অ্যাপ্লাইড ফর উইভিং এফিসিয়েন্সি ইজ নোন অ্যাজ ডিসাইজিং। এটা ছিল এর সংজ্ঞা। এখন আমরা জানব কি অবজেক্টস অফ ডিসাইজিং, অর্থাৎ ডিসাইজিং আমরা কি জন্য করে থাকি। অবজেক্টস কি কি? টু রিমুভ স্টার্চ বা সাইজ ম্যাটেরিয়াল ফ্রম ফেব্রিক, অর্থাৎ আমরা সংজ্ঞা থেকেই জানছি যে ডিসাইজিংটা কি, স্টার্চ বা সাইজ ম্যাটেরিয়াল রিমুভ করাকেই ডিসাইজিং বলে। তাহলে এইটাই তো আমার মেইন অবজেক্ট, আমার যে সাইজ ম্যাটেরিয়ালগুলো আছে এগুলো রিমুভ করা। দেন কি ইনক্রিজ অ্যাবজর্বেন্সি অফ টেক্সটাইল ম্যাটেরিয়াল, অর্থাৎ টেক্সটাইল ম্যাটেরিয়ালের যে শোষণ ক্ষমতা আছে এটা বৃদ্ধি করা। যেহেতু আমরা স্টার্চ ম্যাটেরিয়াল যেটা আছে বা সাইজ ম্যাটেরিয়াল এটা দূর করতেছি, অবভিয়াসলি আমার ফেব্রিকের অ্যাবজর্বেন্সি বৃদ্ধি পাচ্ছে। একই কথাই কিন্তু আমি বললাম আর কি অবজেক্ট হিসাবে আরেকটা। এরপরে কি ইনক্রিজ ডাইএবিলিটি অফ ফাইবার বা ফেব্রিক, যেহেতু আমার অ্যাবজর্বেন্সি বৃদ্ধি পাচ্ছে অবশ্যই আমার ফেব্রিকের ডাইএবিলিটি বৃদ্ধি পাবে। ডাইএবিলিটি বলতে আমার যে ডাইংয়ের যে এফিসিয়েন্সি আছে এটা বৃদ্ধি পাচ্ছে, কারণ সে তো প্রপারলি আমার ডাইং লিকুইড যেটা আছে সেটা সে নিতে পারতেছে। এরপরে কি মেকিং দ্য নেক্সট অপারেশনস ইজিয়ার অ্যান্ড হাই এফিসিয়েন্সি, যেহেতু আলটিমেটলি আমার ফেব্রিকের অ্যাবজর্বেন্সি বৃদ্ধি পাচ্ছে সেহেতু কি এরপরে যে আমার ওয়েট প্রসেসগুলো আছে সেগুলো সহজও হবে এবং হাই এফিসিয়েন্টও হবে। এইটাই হচ্ছে আমার মেইন অবজেক্টস। এরপরে আমরা জানবো কি মেথডস অ্যান্ড টাইপস অফ ডিসাইজিং, অর্থাৎ ডিসাইজিংয়ের কী কী মেথড অ্যাপ্লাই করা হয়ে থাকে। তো ডিসাইজিংয়ের জন্য মেইনলি দুইটা মেথড আছে, একটা হচ্ছে হাইড্রোলাইটিক মেথড আর আরেকটা হচ্ছে অক্সিডেটিভ মেথড। একটা হচ্ছে হাইড্রোলাইসিস আর আরেকটা হচ্ছে
অক্সিডেটিভ মেথড মানে জারণের মাধ্যমে হবে। এইখানে হাইড্রোলাইটিক মেথড কি আছে, এনজাইমেটিক হয়, রুট স্টেপিং হয়, অ্যালকালি স্টেপিং হয় আর অ্যাসিড স্টেপিং হয়। এর মধ্যে থেকে সবথেকে বর্তমানে ডিসাইজিংয়ের জন্য সবথেকে বেশি ইউজ হয় এনজাইমেটিক যেটা আছে সেটা। এটা হচ্ছে খুব ইকো ফ্রেন্ডলি। এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। আপাতত আমরা বাকিগুলো নিয়ে একটু আলোচনা করি হালকা একটু। তো শুরুতে আমরা কিসে যেতে পারি, রুট স্টেপিং। রুট স্টেপিংটা কি? রুট স্টেপিং কিছুই না, জাস্ট পচানো। পচানো বলতে কি, স্টার্চ ইজ রিমুভড বাই রুটিং, অর্থাৎ আমার ফেব্রিকের মধ্যে যেই স্টার্চ অ্যাপ্লাই হয়েছিল এটা রিমুভ করব পচনের মাধ্যমে, পচাই ফেলিয়ে। কিভাবে? ফেব্রিক ইজ প্যাডেড ইন ওয়ার্ম ওয়াটার 40 to 60 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আমার যে ফেব্রিক আছে এই ফেব্রিকটা এটা হচ্ছে আমাকে গরম পানির মধ্যে চুবাইতে হবে এবং সেটা কি 40 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারের মধ্যে হইতে হবে, জাস্ট গরম পানি যার টেম্পারেচার 40 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস। স্টোরড ফর 24 আওয়ার। এইখান থেকে আমি ফেব্রিকটা ভালো করে চুবানোর পরে একটা রোলারের মধ্যে ফেব্রিকটা পেঁচাই দিব। পেঁচায় আমি 24 ঘন্টার জন্য এই ফেব্রিকটা রেখে দিব। এর মাঝে কি ফেব্রিকটা আমি যে রোলারে পেঁচাবো ওই রোলারটা যেন হালকা হালকা করে ঘুরতে থাকে, এই প্রসেসটা নিতে হবে। নাহলে কী হবে, গ্র্যাভিটির জন্য একদিকে পানি আস্তে আস্তে নিচের দিকে জমতে থাকবে। সেজন্য এই রোলারটা ঘোরার ব্যবস্থা করতে হবে আমি যেখানে স্টোরিং করব। এখানে আমি 24 ঘন্টার জন্য রাখবো। তখন কি হবে, স্টার্চ লিকুইফাইং এনজাইমস আর ন্যাচারালি প্রডিউসড, অর্থাৎ আমার যে স্টার্চ আছে এই স্টার্চটাকে লিকুইফাই করবে, ভেঙে ফেলবে এমন এনজাইমগুলা নিজে থেকেই ন্যাচারালি প্রডিউস হবে যখন আমি ওয়ার্ম ওয়াটারের মধ্য দিয়ে পাস করানোর পরে 24 ঘন্টার জন্য ফেব্রিকটা স্টোর করব। এর অ্যাডভান্টেজ কি? চিপেস্ট প্রসেস, অর্থাৎ এখানে আমার কোনো কেমিক্যাল বা কোনো কিছুই লাগতেছে না, সব থেকে কম খরচের প্রসেস। দেন নো কেমিক্যাল ইউজড, এই যে কোনো কেমিক্যাল ইউজ করতেছি না। তারপরে কি, ইজি প্রসেস। আহামরি তো এখানে সায়েন্টিফিক কোনো জ্ঞানের ওরকম দক্ষ লোকের দরকার নেই বা ওরকম কোনো কেমিক্যাল বা কেমিস্ট্রিও নেই, জাস্ট গরম পানিতে চুবাই 24 ঘন্টা রেখে দিব, ইজি প্রসেস একটা। বাট এটার কিছু ডিসঅ্যাডভান্টেজেসও আছে। কেমন? ভেরি স্লো প্রসেস। হাই প্রোডাকশন স্পিডের জন্য এই প্রসেসটা অ্যাপ্লিকেবল না, কারণ আমাকে 24 ঘন্টার জন্য ফেব্রিকটা স্টোর করে রাখতে হচ্ছে। আবার আমার ফেব্রিক তো অনেক পরিমাণে থাকে, তাহলে আমার তো এত বড় স্টোরেজও থাকবে না। কাজে এটা ভেরি স্লো প্রসেস। লার্জ ফ্লোর স্পেস নিডেড, যেটা বললাম যে আমার অত বড় ফ্লোর স্পেসও থাকবে না। ডিসকন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ এই প্রসেসটার পরের প্রসেসটা যখন যাব তার মাঝখানে একটা বিশাল বড় গ্যাপ থাকতেছে, প্রায় একদিনের গ্যাপ মিনিমাম। কাজে এটা ডিসকন্টিনিউয়াস প্রসেস, সাথে সাথে আমি পরের স্টেপে যেতে পারতেছি না। নট 100% স্টার্চ রিমুভাল, অর্থাৎ এই ফেব্রিকের সব জায়গা থেকে যে 100% স্টার্চ রিমুভ হবে বিষয়টা এতটাও ইফেক্টিভ না। তারপরে কি, লং টাইম মে ড্যামেজ সেলুলোজ, অর্থাৎ সেলুলোজটা যেহেতু, সেলুলোজ বলতে আমার কটন ফাইবার যেটা আছে, কটন ফেব্রিক, এটা 24 ঘন্টার জন্য আমি ভিজায় রাখতেছি একটা লং টাইমের জন্য, অবশ্যই একটা রিস্ক ফ্যাক্টর থেকেই যায় যে ফেব্রিকটা আমার স্ট্রেংথ লস হচ্ছে কিনা বা ফেব্রিকের ড্যামেজ হচ্ছে কিনা। এটা হচ্ছে রুট স্টেপিং। এরপরে আমরা জানবো অ্যালকালি স্টেপিং। অ্যালকালি স্টেপিংটা কি? ফেব্রিক ইজ ট্রিটেড উইথ 0.4 to 0.6% কস্টিক সোডা সলিউশন। কস্টিক সোডা সলিউশন বলতে বোঝা যাচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আমি সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এটা সলিউশনের মধ্যে আমাকে ডুবাইতে হবে। টেম্পারেচার অফ দ্য সলিউশন ইজ 65 ডিগ্রি সেলসিয়াস টু 75 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আমি যে পাত্রটা নিব, এখানে রাখি,
আমি যে পাত্রটা নেব এই পাত্রের মধ্যে যে আমার কস্টিক সোডা সলিউশনটা থাকবে তার টেম্পারেচার কত হইতে হবে 65 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস, স্টোরড ফর 6 to 10 আওয়ার্স। অর্থাৎ এর আগের বারে যে এখানে আমার 24 ঘন্টা সময় লাগতো এখানে আমার টাইমটা কম লাগতেছে, এবং এই টাইমটা 6 ঘন্টা রাখবো নাকি 10 ঘন্টা ডিপেন্ড করবে আমার যে সোডিয়াম হাইড্রোক্সাইড রাখছি, কস্টিক সোডা রাখছি, তার কনসেন্ট্রেশনটা কেমন, কী পরিমাণ দিচ্ছি। তারপরে আরও কিছু ফ্যাক্টর আছে, যেমন ফেব্রিকের কনস্ট্রাকশন কেমন, স্টার্চ আমার কতটুকু আছে, কতটুকু রিমুভ করতে হবে। কাজে এই জায়গাগুলো চেঞ্জ হইতে পারে, এটা ফেব্রিক টু ফেব্রিক ভ্যারি করে। এখানে জাস্ট একটা আনুমানিক যেটা দিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছে এবং ভালো রেজাল্ট পাওয়া গেছে, এটা হচ্ছে সেরকম একটা রেসিপি। তারপরে কি 6 থেকে 10 ঘন্টার জন্য আমরা স্টোর করে রাখবো। এতেই আমার কি হবে, স্টার্চটা রিমুভ হবে। মেকানিজমটা কি, স্টার্চটা কীভাবে রিমুভ হচ্ছে? স্টার্চ স্ট্রাকচার গেট লুজেন, অর্থাৎ স্টার্চটা কি আমার একটা পলিমার, একটা লম্বা চেইনের মতো। এইটা কি হবে, ওই যে স্ট্রাকচারটা যেটা আছে ওটা একটু নরম হয়ে যাবে, একটু লুজ হয়ে যাবে। সোয়েলিং অফ স্টার্চ গ্র্যানিউল, অর্থাৎ আমি যদি আরও ভালোভাবে দেখি যে স্টার্চ কী হবে, ছোটো 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 গ্র্যানিউলের মাধ্যমে তৈরি হবে একটা চেইন, তাই না? ওইটা ফুলে যাবে। এবং ফাইনালি হাইড্রোলাইসিস অ্যাট হায়ার টেম্পারেচার, যেহেতু আমার টেম্পারেচার বেশি, এই টেম্পারেচারে যাওয়ার পরে ফেব্রিকটা যখন এই সলিউশনের মধ্যে এই টেম্পারেচারটা পাবে, ওই স্টার্চের লুজেন হবে, সুয়েলিং হবে এবং হাইড্রোলাইসিস হয়ে যাবে। পরে ফেব্রিকটা জাস্ট আমাকে স্টোর করে রাখতে হবে কিছু সময়। এটার অ্যাডভান্টেজেস কী কী? এইটাও সেম চিপ প্রসেস, কেমিক্যাল আমার অল্প পরিমাণে লাগে। বেটার ডিসাইজিং রেজাল্ট, অর্থাৎ এর আগে যে আমরা রোড স্টেপিং করলাম তার থেকে বেটার রেজাল্ট দিচ্ছে। অ্যালকালি ইজ রিইউজেবল, অর্থাৎ আমার যে সলিউশনটা পাচ্ছি এই সলিউশনটা আমি আরেকবার ইউজ করতে পারবো, আবার ইউজ করা যায়। ইজি প্রসেস, আহামরি কঠিন কোনো ক্রিটিক্যাল কোনো প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে না, এটা একটা ইজি প্রসেস। তারপরে কি ডিসঅ্যাডভান্টেজ, এই প্রসেসের মধ্যেও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন শ্রিঙ্কেজ মে অকার, খুব ইম্পর্টেন্ট। যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড আমার এখানে ইউজ হচ্ছে, শ্রিঙ্কেজের চান্সেস অবশ্যই বেশি থাকে। সেকেন্ডলি কি টাইম কনজিউমিং, এই প্রসেসটা আলটিমেটলি টাইম কনজিউম হচ্ছে, কারণ এটা তো কন্টিনিউয়াস প্রসেস হচ্ছে না, যার কারণে আমার টাইমটা বেশি লাগতেছে। ঠিক আছে, আমাদের যে এখন রোড স্টেপিং গেল, অ্যালকালি স্টেপিং গেল, এখন আমরা আসবো অ্যাসিড স্টেপিং। এই দুটার মধ্যে অ্যালকালিটা বেশি উপযোগী। আর এখন জানবো আমরা অ্যাসিড স্টেপিংয়ের মধ্যে। অ্যাসিড স্টেপিংটা কি? অ্যাসিড স্টেপিং হচ্ছে 0.5 থেকে 1% ডিলিউট একটা সলিউশন বানাইতে হবে অ্যাসিডের। ফেব্রিক ইজ ট্রিটেড উইথ 0.5 to 1% ডিলিউট সালফিউরিক অ্যাসিড অর হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড H2SO4 আর হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এই দুইটার যে কোনো একটা অ্যাসিড নিলেই হবে, কিন্তু 0.5 থেকে 1% সলিউশন আমাকে বানাইতে হবে। ওইখানে আমার ফেব্রিকটা ডুবাইতে হবে। তারপরে কি টেম্পারেচার ইজ 40 to 60 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আমি যে সলিউশনটা বানাইছি ওর মধ্যে টেম্পারেচার কত থাকবে 40 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস। দেন স্টোরড ফর 4 to 6 আওয়ার্স। এইখানে যে ফেব্রিকটা আমি ডুবাবো, ডুবানোর পরে প্রপারলি ফেব্রিকের ইনটেক হওয়ার পিক আপ হওয়ার পরে ওই ফেব্রিকটা আমরা স্টোর করে রাখবো 4 থেকে 6 ঘন্টার জন্য। এইখানে মেকানিজমটা কি? ডিস্ট্রয় দ্য হাইড্রোজেন বন্ড বিটুইন স্টার্চ, অর্থাৎ আচ্ছা স্টার্চের স্ট্রাকচার যদি আমরা একটু দেখি, এখানে আমার কি আছে, OH আছে, অক্সিজেন আছে,
এইচ আছে, OH আছে, H আছে, O আছে। অর্থাৎ আমার যে স্টার্চ, এই স্টার্চে পাশাপাশি যখন অনেকগুলো এরকম স্ট্রাকচার রাখবো, একটার সাথে আরেকটা, এই হাইড্রোজেন আর অক্সিজেন এগুলো কি হবে, হাইড্রোজেন বন্ডে আবদ্ধ হয়ে থাকবে। এই বন্ডটাকে ভেঙে দিবেই হচ্ছে যখন আমি অ্যাসিড স্টেপিং করব, অর্থাৎ এই অ্যাসিড সলিউশনটা যখন ফেব্রিকের মধ্যে আসবে, ফেব্রিকটা অ্যাসিড সলিউশনের মধ্যে ঢুকবে, তখন কি হবে, এই যে স্ট্রাকচারটা আছে তার হাইড্রোজেন বন্ডটা ভেঙে যেতে শুরু করবে। তারপরে কি হবে, ক্রিস্টালাইনিটি ডিক্রিজ উইথ দ্য রেজ অফ টেম্পারেচার। ক্রিস্টালাইনিটি বলতে বোঝায় যে একটা মলিকুলার লেভেলে যদি আমরা দেখি, যে কোনো একটা পলিমারের কিছু জায়গা আছে একটু কঠিন কঠিন, অর্থাৎ একটা আছে ক্রিস্টালাইন রিজন আর আরেকটা আছে অ্যামরফাস রিজিয়ন। এই দুইটা হচ্ছে, অ্যামরফাসটা হচ্ছে একটু লিকুইড লিকুইড ক্যাটাগরি, আর ক্রিস্টালাইনিটি হচ্ছে, ক্রিস্টালাইন রিজিয়ন হচ্ছে যেখানে একটু সলিড সলিড অংশ আছে। তো ওই সলিড সলিড অংশগুলো যেটা আছে সেটা ডিক্রিজ হবে, আমাদের যে স্টার্চের স্ট্রাকচার আছে ওই সলিড পোর্শনগুলো কমে যাবে যখন আমরা টেম্পারেচার বৃদ্ধি করতেছি, অর্থাৎ 60 ডিগ্রি সেলসিয়াসে যখন আমরা ট্রিট করতেছি। ফাইনালি হাইড্রোলাইসিস অফ সাইজিং ম্যাটেরিয়াল, অর্থাৎ আমাদের যে এই যে সাইজিং ম্যাটেরিয়ালটা ছিল, স্ট্রাকচার ছিল, এটা ফাইনালি হাইড্রোলাইসিস হয়ে যাবে। তাহলে কী হবে, হাইড্রোজেন বন্ড ভাঙবে, ক্রিস্টালাইনিটি কমে যাবে এবং ফাইনালি আমার কী হবে, ওই স্টার্চের হাইড্রোলাইসিস হয়ে যাবে। এইটার অ্যাডভান্টেজ কী কী, গুড অ্যামাউন্ট অফ সাইজ রিমুভাল, অর্থাৎ ভালো অ্যামাউন্টের সাইজ রিমুভাল হয়, মোটামুটি ভালো একটা রেজাল্ট, বেশ ভালো রেজাল্ট পাওয়া যায়। তারপরে কি, লেস টাইম কনজিউমিং, আগের থেকে অবশ্যই, যেহেতু আগে আমার কতক্ষণ লাগতো, প্রায় 10 ঘন্টার মতো লাগতো, এখানে আমার 4 থেকে 6 ঘন্টার মধ্যেই প্রসেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে কি, নো শ্রিঙ্কেজ, যেহেতু আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতেছি না, এখানে আমার শ্রিঙ্কেজের চান্স নেই, ফেব্রিক আর শ্রিঙ্ক করতেছে না, ছোট হয়ে যাচ্ছে না। তারপরে কি, ইজি প্রসেস, আহামরি ক্রিটিক্যাল কোনো প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাই নাই, এটা ফুল ম্যানেজমেন্টটা সহজ আছে, কাজে এটা একটা ইজি প্রসেস। কিন্তু এটা কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজ কী কী, ওয়েট লস অফ ফেব্রিক, অর্থাৎ আমার ফেব্রিকের কিন্তু ওয়েট লস হবে, কারণ যেহেতু আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা সালফিউরিক অ্যাসিড ইউজ করতেছি, কিছু না কিছু সেলুলোজ ড্যামেজ হবেই, যার কারণে আমার ফেব্রিকের ওয়েট লস হবে। তারপরে কি, হাই রিস্ক অফ ফেব্রিক ড্যামেজ, এই প্রসেসটা একটু ক্রিটিক্যাল কী জন্য, একটু না ক্রিটিক্যাল কী জন্য, বেশ ক্রিটিক্যাল কী জন্য, যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে আমার স্টোরিং বেশি হয়ে গেছে, কনসেন্ট্রেশন বেশি হয়ে গেছে, বা কোনো এক জায়গায় কোনো একভাবে অ্যাসিড বেশি পরিমাণে চলে আসছে, অবশ্যই সেই জায়গাটাতে ফেব্রিক ড্যামেজ হয়ে যাবে, ফেব্রিকের স্ট্রেংথ ফল করবে, ফেব্রিক ছিদ্র ছিদ্র হয়ে যেতে পারে, ফেব্রিক ওই জায়গাটা খুব পাতলা হয়ে যেতে পারে, মানে অনেক ধরনের এখানে রিস্ক ফ্যাক্টরও আছে। সেই জন্য এইটা একটু সাবধানে কাজটা করতে হবে, অ্যাসিড স্টেপিংটা। তাহলে আমরা মোটামুটি এই কটা জানলাম, রোড স্টেপিং, অ্যালকালি স্টেপিং, অ্যাসিড স্টেপিং। এখন আমরা অক্সিডেটিভ মেথডে যাই। অক্সিডেটিভ মেথডের মধ্যে কি আছে, পারঅক্সাইড ডিসাইজিং। পারঅক্সাইড ডিসাইজিংটা কি, মাইকটা পড়ে গেল, সরি। পারঅক্সাইড ডিসাইজিংটা কি, ফর মেকিং দ্য প্রোডাকশন কন্টিনিউয়াস, অর্থাৎ প্রোডাকশনটা কন্টিনিউয়াস করার জন্য এই প্রসেসটা উপযোগী। এইখানকার আমার রেসিপি কি, পারঅক্সাইড মানে H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড যেটা আছে সেটা ইউজ হবে। এটা রেসিপি কি, এটা
10 গ্রাম পার লিটারের মতো লাগে। সাথে আমাকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হয় 7 থেকে 15 গ্রাম পার লিটার। রেসিপিটা একবার দেখে নিই। এটা ডিপেন্ড করে, অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। ওয়েটিং এজেন্ট লাগবে, আমার পিএইচ লাগবে 8 থেকে 11, যার কারণেই যেটার জন্য আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতেছি। টেম্পারেচার লাগবে 80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস এবং টাইম লাগবে আমার 1 থেকে 5 মিনিটের প্রসেস। এই টাইমটা ডিপেন্ড করবে আমি কী পরিমাণ কেমিক্যাল দিচ্ছি এবং আমার কতটুকু সাইজ ম্যাটেরিয়াল রিমুভ করার প্রয়োজন বা শুরুতে আমরা সাইজ ম্যাটেরিয়াল দিছিলাম। এটার প্রসেসটা কি? ফেব্রিক ইজ প্যাডেড ইনটু দ্য সলিউশন ফর 1 to 5 মিনিট। অর্থাৎ আমরা এখানে যে রেসিপি অনুযায়ী যে সলিউশনটা বানাবো, এখানে ফেব্রিকটা যেন কমপক্ষে 1 মিনিট থেকে শুরু করে 5 মিনিটের মতো প্যাডিং হয়, ফেব্রিকের প্যাডিং হয়। টেম্পারেচার ইজ অ্যাবাউট 80 to 90 ডিগ্রি সেলসিয়াস। এইখানে আমার টেম্পারেচার কত থাকবে? 80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াসের মতো। ফেব্রিক ইজ পাসড থ্রু স্টিম ফর 30 সেকেন্ড টু 1 মিনিট। এরপরে কী হবে? ফেব্রিকটা আস্তে আস্তে পাস করবে যখন, তখন আমাকে এখানে স্টিমের সাপ্লাই দিতে হবে। এটা 30 সেকেন্ড থেকে 1 মিনিটের জন্য হলেও দিতে হবে। ফাইনালি আমার ফেব্রিকটা থেকে স্টার্চ রিমুভ হয়ে এখানে ওয়াশিং ইউনিটে চলে যাবে এবং আমার স্টার্চ যা আছে সব এখানে ওয়াশ হয়ে ফ্রেশ ফেব্রিক আমি আউটপুট হিসেবে পাবো। এটার মেকানিজমটা কি? মেকানিজম আমরা অনেক আগে থেকেই জানিয়ে আসছি যে আমাদের যে পার অক্সাইড আছে এইটা সব সময় বলা যায় H2O2 থেকে H2O এবং জাইমান অক্সিজেন যেটা আছে এটা প্রডিউস হয়। অর্থাৎ H2O2 যেটা আছে এটা আমাদের H2O প্লাস O এইভাবে ভাঙবে। এই কেমিস্ট্রিটা মোটামুটি সব জায়গাতেই ফিক্সড, আমরা দেখে আসছি। তো H2O2 প্রডিউসেস আমাদের কি তৈরি করে? একটা জাইমান অক্সিজেন তৈরি করে উইথ রিয়াকশন উইথ H2O এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা একটা ক্ষারীয় পরিবেশ দিচ্ছি, তখন কি হচ্ছে? এই জাইমান অক্সিজেনটা তৈরি হচ্ছে। ব্রেকেজ ইন দ্য স্ট্রাকচার অফ স্টার্চ। এই যে আমাদের স্টার্চ ছিল, স্ট্রাকচারটা দেখলাম, ওইখানে আমাদের কী ছিল? হাইড্রোজেন বন্ড ছিল, অর্থাৎ অক্সিজেন হাইড্রোজেন এদের মধ্যে। এখন আমি আলাদা এক্সট্রাভাবে অক্সিজেন আমরা পাচ্ছি, এই অক্সিজেনটা কী করবে? ওই হাইড্রোজেনকে যায় অ্যাটাক করবে। আমাদের চেইনের মধ্যে যে হাইড্রোজেনগুলো আসলে হাইড্রোজেন বন্ড তৈরিতে কাজে লাগছে, ওই হাইড্রোজেনকে যায় অ্যাটাক করবে এবং ওই স্ট্রাকচারটা ভেঙে দিবে, হাইড্রোজেন বন্ডটা ভেঙে দিবে। স্টার্চ বিকামস এ সলিউবল স্টেজড কম্পাউন্ড। অর্থাৎ স্টার্চটা ভেঙে কিসে পরিণত হবে তখন? একটা সলিউবল ফর্মে চলে আসবে, যেটাকে আমরা ডেক্সট্রিন বলি। অর্থাৎ স্টার্চ ভেঙে ডেক্সট্রিনে পরিণত হবে অ্যান্ড গেট হাইড্রোলাইজড অ্যাট হায়ার টেম্পারেচার। এবং উচ্চ টেম্পারেচারে এটা যায় হাইড্রোলাইসিস হয়ে যাচ্ছে। যেহেতু আমরা ওই যে স্টিম ইউজ করলাম, টেম্পারেচার বেশি পাচ্ছে, তখন এটা হাইড্রোলাইসিস হয়ে যাচ্ছে। এটার অ্যাডভান্টেজ কি কি? এটা হচ্ছে লেস টাইম কনজিউমিং। এই যে প্রসেসটা খুব সহজ, আহামরি কঠিন না। 1 থেকে 5 মিনিটের জন্য আমরা চুবাবো ফেব্রিকটাকে, এরপরে স্টিমের মধ্যে দিয়ে যাবে, ফাইনালি ওয়াশ করব, শেষ। লেস টাইম কনজিউমিং। এরপরে কি? বেটার ডিসাইজিং অকার্স। এখানে ডিসাইজিংটা অনেক ভালো হয়। তারপরে কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ আমার এই যে প্রসেস শুরু হইলো, ফেব্রিক রেডি ফর নেক্সট প্রসেস, আমাকে কোথাও স্টোর করে রাখতে হচ্ছে না, কন্টিনিউয়াস হচ্ছে। ডিসাইজিং, স্কাউরিং অ্যান্ড ব্লিচিং ক্যান বি ডান অ্যাট এ টাইম। অর্থাৎ এই প্রসেসটা কি? একটা ডিসাইজিং প্রসেস। স্কাউরিংও হয়ে যাচ্ছে কি জন্য? আমার যে ওয়েল ওয়াক্স এগুলো আছে, আমরা এর আগে যে স্কাউরিং প্রসেস পড়ছিলাম ওইখানেই দেখছি যে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ হয়, যেটা হচ্ছে ওই যে সাবানায়ন বিক্রিয়া। আশা করি ওই ভিডিওটা দেখলে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ আমার ওইখানে স্কাউরিংটাও হয়ে যাচ্ছে।
অ্যান্ড ব্লিচিং ক্যান বি ডান অ্যাট টাইম। অর্থাৎ এই যে জায়মান অক্সিজেন তৈরি হচ্ছে পার অক্সাইড ইউজের জন্য, এটা ব্লিচিং এজেন্ট হিসেবেও কাজ করে। কাজেই আমার 3টা প্রসেসই মোটামুটি হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রি ব্লিচিংও হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে এইটা প্রসেসের একটা অ্যাডভান্টেজ। তবে কিছু ডিসঅ্যাডভান্টেজ কি? হার্শ কেমিক্যাল। এই যে আমরা যে কেমিক্যালগুলো রেসিপি দেখতেছি, এগুলো সবগুলোই হার্শ কেমিক্যাল, ক্ষতিকারক কেমিক্যাল। শ্রিঙ্কেজ মে অকার ডিউ টু সোডিয়াম হাইড্রোক্সাইড। যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতেছি, অবশ্যই ফেব্রিকের শ্রিঙ্কেজের একটা হাই রিস্ক থেকেই যায়। এইটা হচ্ছে এই প্রসেসের ডিসঅ্যাডভান্টেজ। এরপরে আমরা জানবো কি ব্রোমাইড ডিসাইজিং। ব্রোমাইড ডিসাইজিং এখন বলা যায় যে খুব কম হয়, লেস ইউজড মেথড। তারপর একটু হালকা জেনে নিই যে এটার রেসিপি হচ্ছে সোডিয়াম ব্রোমাইড দিতে হবে, যেখানে আমার ব্রোমিনটা খুব অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ সোডিয়াম ব্রোমাইড দিতে হবে। এরপরে লাগবে কস্টিক সোডা, এখানে কস্টিক সোডার পরিমাণও বেশি লাগতেছে। এরপর বাকি যা যা আছে এগুলো আমরা দিচ্ছি। ওয়েটিং এজেন্ট দিচ্ছি 5 থেকে 10 গ্রাম পার লিটার। আমার পিএইচ লাগতেছে 7.5 থেকে 8-এর মধ্যে। টাইম লাগতেছে 15 থেকে 30 মিনিটের মতো। টেম্পারেচারটা আমার রুম টেম্পারেচারেই করতে পারতেছি। প্রসেসটা কি এখন তাহলে? এটার প্রসেস হচ্ছে দ্য ফেব্রিক ইজ ট্রিটেড ইন দ্য সলিউশন ফর 15 থেকে 30 মিনিট। ফেব্রিকটা কি করব? এর আগের প্রসেসের মতো একটা বোল থাকবে বা একটা ট্রে থাকবে, যার মধ্যে 15 থেকে 30 মিনিটের জন্য আমি ফেব্রিকটা ভেজাবো। প্রপার মুভমেন্ট ইজ প্রোভাইডেড টু গেট দ্য ইভেন্ট ডিসাইজিং। অর্থাৎ আমার এই যে ফেব্রিকটা আছে যেন প্রপারলি ওই কেমিক্যালটা পিক আপ করে, এবং ফাইনালি হট ওয়াশ ইজ ডান। এবং তারপরে কী করতে হবে? ফেব্রিকটা ধুয়ে ফেলতে হবে। এটা হচ্ছে প্রসেস। এখন মেকানিজমটা কি, কীভাবে কাজ করতেছে? এখন সোডিয়াম ব্রোমাইড যেটা ছিল, ব্রোমাইড সল্ট, ওটা কি হবে? ফর্মস ব্রোমাস অ্যাসিড। অর্থাৎ আমার যে ব্রোমাইড সল্টটা ইউজ করলাম, সোডিয়াম ব্রোমাইডটা, সেটা ব্রোমাস অ্যাসিডে পরিণত হবে, HBrO2, অ্যান্ড হাইপোব্রোমাস অ্যাসিড। অর্থাৎ আমার এই 2 ধরনের অ্যাসিড তৈরি হবে। ফাইনালি কনভার্সন ইজ অক্সিজেন, ফাইনাল কনভার্সন ইজ অক্সিজেন অ্যান্ড ব্রোমিন। অর্থাৎ ফাইনালি আমি আলটিমেটলি এখান থেকে যে অক্সিজেন আছে, এই অক্সিজেনগুলোই পাচ্ছি। অ্যান্ড অক্সিডেশন রিয়াকশন অকার্স ইন স্টার্চ। ওই সেম আগেরটার মতো, আমরা যে একটু আগে যেটা পড়লাম, ওই বলা যায় প্রসেসটা অনেকটা সেম। আমার জাইমান অক্সিজেন যেটা আছে, ওই জাইমান অক্সিজেনটাই মেনলি কাজে লাগতেছে। পার অক্সাইডে আমরা যে অক্সিজেনটা পাইছিলাম, ফাইনাল কনভার্সন ইজ অক্সিজেন, অর্থাৎ জাইমান অক্সিজেন অ্যান্ড ব্রোমিন, অ্যান্ড অক্সিডেশন রিয়াকশন অকার্স ইন স্টার্চ। ফাইনালি আমরা অক্সিজেন এবং ব্রোমিন পাই। অক্সিজেনটা কী করে? ওই অক্সিডেশন রিয়াকশনটা তৈরি করে, মানে অক্সিডেশন রিয়াকশনটা ঘটায়, এবং স্টার্চটা সেম ওই আগের মতো যেটা শিখলাম ওইভাবে ভেঙে দেয়। ডিপলিমারাইজেশন অফ স্টার্চ অ্যান্ড ফর্মস ওয়াটার সলিউবল ডেক্সট্রিন। ওই যে সেম আগেরটার মতো পলিমারগুলো ভেঙে যাচ্ছে, হাইড্রোজেন বন্ড ভেঙে যাচ্ছে, এবং স্টার্চটা কি হচ্ছে? একটা সলিউবল ফর্মে চলে যাচ্ছে, যেটাকে আমরা ডেক্সট্রিন বলতেছি। মেকানিজম ওই সেম আগেরটার মতোই আর কি। এইটার কি অ্যাডভান্টেজ আছে? বেটার ডিসাইজিং ইজ ফাউন্ড। অর্থাৎ আমার যে হাইড্রোলাইটিক মেথড ছিল, তার থেকে অক্সিডেটিভ মেথডে আমার ডিসাইজিংগুলো একটু ভালো হচ্ছে। ডিসঅ্যাডভান্টেজ কি? টাইম কনজিউমিং প্রসেস। আগেরটাতে আমার সময় লাগতেছিল 1 থেকে 5 মিনিট, এইখানে লাগতেছে আমার 30 মিনিটের মতো। অবশ্যই টাইম কনজিউমিং প্রসেস। তারপরে কি হার্শ কেমিক্যালও ইউজ করতেছি। আবার কি ডিসকন্টিনিউয়াস প্রসেস, যেহেতু আমার ফেব্রিকটা অনেকক্ষণ পানির মধ্যে রাখতে হচ্ছে, এরপরে ওয়াশ করতে হচ্ছে, তার মানে কি এটা প্রসেসটা ডিসকন্টিনিউয়াস হচ্ছে।
এইবারে আমরা আসবো কি ক্লোরিন ডিসাইজিংয়ে। ক্লোরিন ডিসাইজিংটা কি? এটা ক্লোরিন ডিসাইজিং আবার দুইটা প্রসেসের মধ্যে হয়ে থাকে। তো প্রথম প্রসেসটা কি? ফেব্রিক ইজ প্যাডেড উইথ ওয়াটার, অর্থাৎ ফেব্রিকটা জাস্ট আমি পানির মধ্যে ভিজাই নিব। ওয়েট ফেব্রিক ইজ পাসড থ্রু এ ক্লোরিন চেম্বার অ্যাট কনস্ট্যান্ট কনসেন্ট্রেশন, অর্থাৎ এই যে ভেজা কাপড়টা আছে, পানিতে ভেজা কাপড়টা একটা চেম্বারের মধ্য দিয়ে যাবে, যেখানে আমরা ক্লোরিনের সাপ্লাই দিব, এবং সেই ক্লোরিনের সাপ্লাই যেন কনস্ট্যান্ট পরিমাণে থাকে, কম বেশি যেন না হয়, নাহলে জায়গায় জায়গায় সাইজিং হবে, জায়গায় জায়গায় ডিসাইজিং হবে, জায়গায় জায়গায় কম হবে। আমাদের ফ্লোটা ঠিক রাখতে হবে। তারপরে কি ফাইনালি ওয়াশিং অফ ফেব্রিক, এরপরে আমার ফেব্রিকটা যেটা আছে ওয়াশিং ইউনিটে যাবে এবং ওয়াশ করা ফেব্রিক বের হয়ে আসবে। এটা হচ্ছে ফার্স্ট প্রসেস। সেকেন্ড প্রসেসটা কি? Fabric is impregnant into a dilute hypochlorite solution, অর্থাৎ আমার যে হাইপোক্লোরাইড সলিউশন আছে সেই সলিউশনের মধ্যে আমার ফেব্রিকটা ডুবাইতে হবে। এটা কনসেন্ট্রেশন 1.5 থেকে 2 গ্রাম পার লিটারের মধ্যে থাকতে হবে, তাহলে বেটার রেজাল্ট দেয়। টেম্পারেচার ইজ 35 to 45 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড kept for 30 minutes to 2 hours ডিপেন্ডিং অন দ্য অ্যামাউন্ট অফ স্টার্চ, অর্থাৎ আমার এই ফেব্রিক যেটা আছে, যেটার আমরা ডিসাইজিং করব, সেইখানে আসলে সাইজ ম্যাটেরিয়াল কতটুকু অ্যাপ্লাই হয়েছিল এইটার উপরে ডিপেন্ড করবে যে আমার ফেব্রিকটা কতক্ষণ ট্রিট করতে হবে, কতক্ষণ ওই দ্রবণের মধ্যে রাখতে হবে। স্টোরিং ফর 30 minutes to 1 hour আফটার প্যাডিং, এরপরে কি ওই সময়ে ক্যালকুলেট করে আমরা ফেব্রিকটা ডুবাইলাম, ডুবানোর পরে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য আমরা ফেব্রিকটা স্টোর করে রাখবো। ফাইনালি কোল্ড ওয়াশ, এরপরে কি ওই ফেব্রিকটা কোল্ড ওয়াশের মাধ্যমে আমাদের যে ফেব্রিকটা বের হবে ওটা হচ্ছে ডিসাইজিং করা ফেব্রিক, এবং এইখানে দ্রবীভূত হয়ে যাবে হচ্ছে স্টার্চটা, ওয়েস্টেজ হিসাবে আমরা কাউন্ট করব আর কি। এইটার অ্যাডভান্টেজ কি? বেটার ডিসাইজিং ইজ ফাউন্ড, অবশ্যই ডিসাইজিং বেশি বেটার হচ্ছে। অক্সিডেটিভ মোটামুটি সবগুলোরই ডিসাইজিং অনেক ভালো হয়। হোয়াইটনেস ইনক্রিজ অ্যাজ ইট ইজ এ কাইন্ড অফ প্রি ব্লিচিং, যেহেতু এখানে জাইমান অক্সিজেন তৈরি হচ্ছে সেহেতু এইখানে একটা প্রি ব্লিচিংও হয়ে যাচ্ছে। মোটামুটি এইখানে যেগুলো অক্সিডেটিভ মেথড যা অ্যাপ্লাই করছি সবগুলোতেই বলা যায় প্রি ব্লিচিং হয়ে যায়, অর্থাৎ ফেব্রিকের হোয়াইটনেস যেটা আছে সেটা বৃদ্ধি পায়, ফেব্রিকের যেটা ন্যাচারাল কালার আছে, ইয়েলো টোন আছে, সেটা রিমুভ হয়। ডিসঅ্যাডভান্টেজ কি? হার্শ কেমিক্যালস আর ইউজড, অর্থাৎ আমি যে কেমিক্যালগুলো ইউজ করতেছি এটা অবশ্যই ক্ষতিকারক। দেন টাইম কনজিউমিং, এটাও আমার সময় বেশি লাগতেছে। ফাইবার স্ট্রেংথ লস মে অকার, অর্থাৎ ফেব্রিকের যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথটা কিছু পরিমাণ হইলেও লস হবে, এইটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তাহলে আমরা মোটামুটি এই সবগুলো প্রসেস সম্পর্কেই জানলাম। এখন কি দেখব? টেস্ট অফ ডিসাইজিং ফর আইডেন্টিফিকেশন, অর্থাৎ ফেব্রিকের আমার ডিসাইজিং হয়েছে কি না এটা আমরা কীভাবে বুঝবো। আচ্ছা, এইটার বুঝার যে ওয়ে আছে সেটা আছে দুইটা। একটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড সলিউশনের মাধ্যমে, আর আরেকটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডে ফেব্রিকটা ট্রিট করার মাধ্যমে। আচ্ছা, দেখি আমরা একটু ডিটেলস। পটাশিয়াম আয়োডাইড সলিউশন, এটার মাধ্যমে আমরা কীভাবে দেখব? 10 গ্রাম পটাশিয়াম আয়োডাইড ইজ মিক্সড ইন 100 ml ওয়াটার ফর মেকিং এ সলিউশন, অর্থাৎ 100 ml ওয়াটার পানির মধ্যে 10 গ্রাম পটাশিয়াম আয়োডাইড আমরা মিক্সড করব। মিক্সড করে ট্রিট দ্য ফেব্রিক ইন দ্য সলিউশন অর ড্রপ দ্য সলিউশন অন টু দ্য ফেব্রিক, অর্থাৎ ফেব্রিকটা আমরা ওই সলিউশনের মধ্যে দিব,
অথবা 1 ফোঁটা ড্রপ 1 ফোঁটা সলিউশন কী করবো ওই ফেব্রিকের উপরে দিব। তখন কি হবে, নো কালার চেঞ্জ, নো স্টার্চ। অর্থাৎ এই পটাশিয়াম আয়োডাইডের যেই ড্রপটা পড়বে ওই ড্রপটার যদি কালার কোনো চেঞ্জ না হয় ফেব্রিকে পরার পরে, অথবা ফেব্রিকটা আমরা ওই সলিউশনের মধ্যে ডুবাইলে ফেব্রিকের যদি কালার চেঞ্জ না হয়, তার মানে কি ওইখানে কোনো স্টার্চ নাই। বাট চেঞ্জ অফ কালার ব্লু টোন বা ভায়োলেট টোনের দিকে যদি যায় ফেব্রিকের হোক, তখন কি হবে, স্টার্চ ইজ প্রেজেন্ট। অর্থাৎ ওইখানে এখনও স্টার্চ আছে, যার কারণে আমার যে সলিউশনটা আছে ওই সলিউশনটা কি কালার হবে। সলিউশন বলতে যদি আমরা ড্রপ ফেলি, ফেব্রিকের উপরে যদি ড্রপটা ফেলি, তাহলে ওই ড্রপটা কি হবে, ব্লু বা ভায়োলেট কালার হবে। অথবা যে ফেব্রিকটা যদি সলিউশনের মধ্যে ডুবাই ওই ফেব্রিকটার মধ্যে ব্লু বা ভায়োলেট কালার দেখা যাবে। তাহলে বুঝবো যদি কালার আসে তাহলে ওইখানে এখনও স্টার্চ আছে, আর যদি কোনো চেঞ্জ না আসে কালারে তাহলে ওইখানে স্টার্চ নাই, অর্থাৎ আমার প্রপার ডিসাইজিং হয়েছে। তারপরে কি ট্রিটমেন্ট অফ কটন ফেব্রিক ইন ডিলিউট সালফিউরিক অ্যাসিড সলিউশন। অর্থাৎ সালফিউরিক অ্যাসিড সলিউশনের মধ্যে আমি ফেব্রিকটা ট্রিট করব। রেজাল্ট কী হবে, সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ওয়েট লস ইন্ডিকেটস ডিসাইজিং। অর্থাৎ আমার যে সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড কী করে, আমার যে কটন বা সেলুলোজ আছে এইটার স্ট্রাকচারটাকে নষ্ট করে, এটাকে কি বলবো বাংলা ভাষায় যাকে বলে যে খায়ে ফেলে, গুলায় ফেলে, সলিবল করে ফেলে। যদি দেখা যায় যে আমি যতটুকু ওজনের ফেব্রিক দিছি ভালো অ্যামাউন্টের ফেব্রিকের ওয়েট লস হয়ে যাচ্ছে, তার মানে কি সাইজ ম্যাটেরিয়াল যেহেতু ওইখান থেকে সরে গেছে, স্টার্চ যেহেতু ওইখান থেকে সরে গেছে, তাহলে সালফিউরিক অ্যাসিডটা সরাসরি ওই সেলুলোজকে অ্যাটাক করার সুযোগ পাচ্ছে, যার কারণে ওয়েট লসটা বেশি হচ্ছে। যদি দেখা যাচ্ছে ওয়েট লসটা কম হচ্ছে, তার মানে কি ওই ফেব্রিক আর ওই অ্যাসিড এই দুটা মাঝখানে নিশ্চয়ই স্টার্চের লেয়ারটা এখনও আছে, যার কারণে সেই পরিমাণ ওয়েট লস হচ্ছে না। এটা থেকেও বোঝা যায় যে আমাদের কী পরিমাণ ডিসাইজিং হয়েছে। এরপরে হচ্ছে প্রসেস ডিপেন্ডেন্সি, অর্থাৎ আমাদের যে ডিসাইজিং প্রসেসটা আছে এই ডিসাইজিং প্রসেসটা কী কী বিষয়ের উপরে নির্ভর করে। এটা যেটার বিষয়ের উপরে নির্ভর করেছে সেটা হচ্ছে টাইপস অফ দ্য সাইজ ম্যাটেরিয়াল, অর্থাৎ আমরা সাইজ ম্যাটেরিয়াল হিসেবে কি কি দিছি। সেকেন্ডলি অ্যামাউন্ট অফ দ্য সাইজ ম্যাটেরিয়াল, অর্থাৎ কি পরিমাণে আমরা সাইজ ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করছি। তারপরে কি ভিসকোসিটি অফ দ্য সাইজ ম্যাটেরিয়াল, আমরা যে সাইজ ম্যাটেরিয়াল এবং যতটুকু অ্যাপ্লাই করছি সেটা কতটুকু গাঢ় ছিল তার উপরে নির্ভর করবে। তারপর কি ফেব্রিক কনস্ট্রাকশন, অর্থাৎ ফেব্রিকটার কনস্ট্রাকশন কি লুজ নাকি হাই নাকি কি কনস্ট্রাকশনে আছে, এটা কি জাস্ট প্লেন উইভ নাকি আরও ফ্যান্সি উইভ আছে, এরকম স্ট্রাকচারের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তারপর কি মেথড অ্যাপ্লাইড ফর ডিসাইজিং, অর্থাৎ আমরা ডিসাইজিংয়ের জন্য আসলে কোন মেথড কোন প্রসেস অ্যাপ্লাই করতেছি সেটার উপরেও ডিপেন্ড করবে যে আমার যে সাইজিং ম্যাটেরিয়াল রিমুভ করার অর্থাৎ ডিসাইজিং প্রসেসটা যে আছে এটা কী পরিমাণ রেজাল্ট দিচ্ছে। এইগুলোই ছিল প্রসেস ডিপেন্ডেন্সি। তো যদি কোনো কনফিউশন থাকে, এবং অবশ্যই কনফিউশন থাকবে, আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন যে কি কি সমস্যা আছে বা কী কী সমস্যা ফেস করতেছি, কিংবা আমার এখানে অবশ্যই ভুল আছে এবং এই ভুলগুলো কি কি আমাকে যদি একটু সংশোধন করে দেন তাহলে আমার জন্য সুবিধা হয়। এই আপনাদেরকে বলার ছিল, আর দোয়া করবেন আপনার জন্য। আজকে আশা করি এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।